আমাদের ভারত স্বাধীন হওয়ার পর এই সেই প্রথম মহিলা যাকে আদালত ফাঁসির ঘোষণা করে। যদিও এখনো তার ফাঁসি হয়নি, কিন্তু এখনো পর্যন্ত বলা যেতেই পারে যে সে তার ফাঁসির দিন গুনছে। হ্যাঁ, এই মহিলার নৃশংসতা দেখে, এই মহিলার অপরাধ দেখে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত কেঁপে উঠেছিল। কি করেছিল এই মহিলা? প্রেমে অন্ধ হয়ে নিজের বাড়ির 10 মাসের বাচ্চা সহ 7 জনকে সে খুন করে ফেলে, তাও আবার গলা কেটে। বর্তমানে কিন্তু তিনি একজন সন্তানের মা। সেই সন্তানও সেই মায়ের প্রাণ ভিক্ষার আবেদন করছে, কিন্তু তবুও কারোর মন গলেনি। স্বাধীন ভারতের 77 বছরের ইতিহাসের মধ্যে এটি একটি সবথেকে বড় খুনের ঘটনা। কিন্তু কি করেছিল এই মহিলা? পুরো ঘটনাটা জানলে শিউরে উঠবে তোমরাও। নমস্কার, আমি শ্রাবন্তী। আজকে কথা বলবো এমন এক মহিলার সম্পর্কে যে কিনা আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা দোষী যাকে ফাঁসি দেওয়া হবে। যাদের বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এটা মন দিয়ে শুনো, কিন্তু এই কাজ কিন্তু করো না। মহিলার নাম শবনম আলী, যে কিনা দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংলিশ এবং জিওগ্রাফিতে ডাবল MA ডিগ্রি নিয়ে পাশ করে। ছোটবেলা থেকেই খুব সিরিয়াস ছিল পড়াশোনা নিয়ে শবনম। তাই বাড়ির সবার চিন্তা ভাবনা ছিল যে মেয়ে বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে, হয়তো বড় কোনো চাকরি করবে। কিন্তু সবার চিন্তা ভাবনাকে জলে ফেলে দিয়ে এবং সবাইকে চমকে দিয়ে সে ভালোবেসে ফেলে 8th পাস এক দিন মজুরকে, যার নাম সেলিম। এই সেলিম, যে কিনা শবনমের বাড়ির সামনে এক কাঠ চেরাই ফ্যাক্টরিতে কাজ করত। এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখাই ভালো, এই সেলিম শবনমের থেকে কিন্তু বয়সে 2 বছরের ছোট। শবনমের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা অঞ্চলের বাওয়ানখড়ি গ্রামে। তাহলেই ভাবো, গ্রামের মধ্যে 24 বছর বয়সী এক উচ্চশিক্ষিতা মেয়ে, সে যদি প্রেমে পড়ে 2 বছর ছোট এক দিন মজুরের প্রেমে, তাহলে ঠিক কতটা জলঘোলা হতে পারে সেটা নিয়ে। আর এই জলঘোলা এবং অপমানের ভয়ে শবনমের পরিবার শবনম আর সেলিমের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। তারা চেয়েছিল মেয়ে যেহেতু উচ্চশিক্ষিত, সে একটা ভালো জায়গায় চাকরি করুক, একটা ভালো পরিবারে একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক শবনমের। কিন্তু মেয়েও তেমন জেদি, সে কোনো সময়ের জন্য এই জিনিসটা মেনে নিতে পারছিল না। তাই প্রায়শই ঝামেলা হতো তার পরিবারে। আর এই ঝামেলা বা ঘটনাগুলোই বলতে পারো যে ঘৃণা তৈরি করে শবনমের মনে। কিন্তু এটা তো হলো শুধুমাত্র শুরু। এবার আসি আসল ঘটনায়, শবনমের বা এই গল্পের নৃশংস অধ্যায়। 2008 সালের 14 এপ্রিলের রাত। সেদিন রাতে শবনমের বাড়িতে ছিল তার বাবা সৈকত আলী, তার মা হাসনি বেগম, তার দাদা আনিশ, তার বৌদি আঞ্জুম, আনিশের 10 মাসের শিশু অর্থাৎ তার ভাইপো আর্শ, তার ছোট ভাই রশিদ এবং তাছাড়াও দুঃসম্পর্কের এক কাজিন যার নাম কিনা রাবিয়া। পুলিশ রিপোর্ট অনুযায়ী শবনম প্রথমে দুধের মধ্যে বায়োপোজ নামক ঘুমের ওষুধ মিলিয়ে খাওয়ায়। তারপর শবনমের পরিকল্পনা অনুযায়ী শবনম বাদে বাড়ির বাকি সবাই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে এবং তারপরেই সে ফোন করে বাড়িতে ডাকে সেলিমকে। এবং তারপরে তাদের পরিকল্পনা অনুযায়ী একজন কুঠার এবং একজন ছুরির সাহায্যে পরিবারের 6 জন সদস্যকে গলা কেটে খুন করে। কিন্তু তখনও অবধি বেঁচে ছিল 10 মাসের শিশু আর্শ। বাড়ির 6 জন সদস্যকে দুজনে মিলে খুন করার পরই শবনম সেলিমকে বাড়ি পাঠিয়ে দেয়। সেলিম যেই মুহূর্তে বাড়ি থেকে বেরোয়, তখনই হঠাৎ করে কেঁদে ওঠে সেই বাড়ির সবথেকে ছোট সদস্য আর্শ। তার কান্নার আওয়াজ শুনে প্রথমে তো শবনম চমকে ওঠে এবং তার সাথে সাথে সে 2 পায়ের ফাঁকে নিজের টর্চ রেখে এবং এক হাত দিয়ে তার মুখ চেপে রেখে এবং অন্য হাতে ছুরি দিয়ে আস্তে আস্তে তার গলার নড়িটা কেটে তাকেও সে খুন করে ফেলে। এবং তারপর সে গা ফা ধুয়ে জামা চেঞ্জ করে দোতলার ব্যালকনিতে গিয়ে শুয়ে পড়ে। সেদিন হলো 15 এপ্রিল 2008। তখন বাজে ভোর 4টে। সেদিন বাওয়ানখাড়ি গ্রামের সকলের ঘুম ভাঙে, মানে গ্রামবাসীদের ঘুম ভাঙে শবনমের চিৎকার এবং কান্নায়। সে সবাইকে চিৎকার করে বলতে থাকে ডাকাতরা এসে নাকি তার বাড়ির সবাইকে খুন করে চুরি করে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে প্রায় পুরো গ্রামের লোকই চলে আসে শবনমের বাড়িতে। একটা গ্রামে একই পরিবারে 7 জন একসাথে খুন হয়ে গেছে শুনে কিছুক্ষণের মধ্যে পুলিশও চলে আসে। এসে 7 জন গলা কাটা দেহ একসাথে দেখে চমকে ওঠে পুলিশও। কিন্তু
কোনোভাবেই সেদিন শবনমকে দেখে গ্রামের কেউ বা পুলিশ কোনোভাবেই কেউ সন্দেহ করতে পারেনি যে এটা তার কাজ হতেও পারে। কেউ কল্পনাও করতে পারেনি যে শবনমই আসলে দোষী। পুলিশ শবনমকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে বলে যে সে ঘটনার দিন রাতে দোতলার ব্যালকনিতে ঘুমাচ্ছিল এবং বাড়ির বাকি সবাই ছিল একতলাতে, এবং 3:45 নাগাদ নিচের ঘরের একটি আওয়াজে নাকি ঘুম ভাঙে শবনমের। নিচে নেমে আসতেই সে দেখে পরিবারের সকলের গলাকাটা দেহ এবং ততক্ষণে চুরি করে চলে গেছে ডাকাত দল। কিন্তু আমরোহা থানার SHO RP গুপ্তা শবনমদের বাড়ি থেকে বায়োপসের খালি পাতা দেখে কিছুটা অবাকই হয়েছিল। 7 জানুয়ারি মৃতদেহ পোস্টমর্টম হওয়ার পর সবাইয়ের পাকস্থলীতেই দুটো কমন জিনিস ছিল, দুধ এবং বায়োপস মেডিসিন। তার মানে দুধের মধ্যেই বায়োপস মেডিসিন মিশিয়ে খাওয়ানো হয়েছিল এই 7 জনকে এবং তারপরেই খুন করা হয়। কিন্তু তাদের মাথাতে এটাই ঘুরছিল যে ডাকাত দল চুরি করতে আসবে, কিন্তু তাদেরকে দুধের মধ্যে কি করে এই মেডিসিনটা খাওয়াবে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তীরটা ঘুরে যায় শবনমের দিকে। তার পরপরই পুলিশ আশেপাশে সবার কাছে খবর নেয় এবং খবর নিতেই তারা জানতে পারে শবনম এবং সেলিমের সম্পর্কের কথা, এবং তারা এটাও জানতে পারে যে শবনম এবং সেলিমের সম্পর্কের জন্য প্রায় দিনই তাদের বাড়িতে ঝামেলা হতো। তারপর খোঁজ করা হয় সেলিমের। তারপর সেলিম এবং শবনমের ফোন কল চেক করা হয়, ফোন কল রেকর্ডস চেক করা হয় এবং তাতেই পুলিশ বুঝতে পেরে যায় সবকিছু। তারপর সেলিমকে একটু প্রেশার দেওয়াতে, একটু চাপ দেওয়াতেই সে স্বীকার করে নেয় তার দোষ। এমনকি সে এটাও উগলে দেয় যে সে সেই কুঠারটা কোন পুকুরে কোথায় ফেলেছিল। আর তার ভিত্তিতেই 20 তারিখ 20th of April 2008 সেই দিনই গ্রেফতার করা হয় শবনম এবং সেলিমকে। সাথে সাথে কেঁপে ওঠে গোটা দেশ। আর সব থেকে অবাক করা ঘটনা কি জানেন? যারা দুজন প্রেমে পড়ে এত কিছু করলো, যারা দুজন ভালোবেসে 7টা মানুষের খুন করে ফেললো, থানায় যাওয়া মাত্রই তাদের দুজনের মত পাল্টে গেল। তারা একে অপরের ওপর দোষ দিতে থাকলো। হ্যাঁ, সেলিম বলে যে তার নাকি এই খুনের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, শবনম পুরোটাই একাই হ্যান্ডেল করে। শবনম শুধুমাত্র সেলিমকে ফোন করে ডেকেছিল যে তারা দুজনে একসাথে একটা দূরে কোথাও চলে যাবে, সেখানে গিয়ে তারা সংসার করবে। কিন্তু সেলিম যখন আসে, বাড়িতে এসে সেই পরিস্থিতি দেখে সেলিম ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে শবনম বলে যে আমি বলেছিলাম যে আমি তার সাথে চলে যাব, কিন্তু সেলিম নাকি তাকে বলেছিল যে বাড়ির সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, দেন আমি আর তুমি মিলে দূরে কোথাও চলে যাব। সেই কারণেই শবনম নাকি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে বাড়ির সবাইকে ঘুম পাড়িয়ে রাখে, কিন্তু তারপরে সেলিম এসে নাকি তাদেরকে খুন করে। দুজনের এই কনফেশনে পুলিশকে পুরো ঘেঁটে দেয়। পুলিশ ভেবে পায় না পুলিশ কি করবে, তাই পুলিশ ঠিক করে যে এদেরকে মুরাদাবাদ জেলে রাখা হবে। এবং মুরাদাবাদ জেলে যাওয়ার সাথে সাথে যখন শবনমের মেডিকেল টেস্ট করানো হয়, তখন সব থেকে অবাক করা ঘটনা, তখন দেখা যায় শবনম 7th উইক প্রেগনেন্ট। হ্যাঁ, সে গর্ভবতী এবং বাচ্চার বাবা হচ্ছে সেলিম। তখন পুলিশের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় এবং বুঝতে পেরে যায় যে তারা কোন ডেসপারেশনে এসে এই কাজ করে। হ্যাঁ, একটা অবিবাহিত মেয়ে যে কিনা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছে, এবং এই জিনিসটা পরিবারের সকলে জানার পরে হয়তো সেলিম, শবনম এবং এই বাচ্চাটা, ওদের চিন্তা ভাবনা আর কি, ওরা এটাই ভেবেছিল যে হয়তো ওদেরকে হয়তো পরিবার বাঁচতে দেবে না বা সমাজ বাঁচতে দেবে না। সেই চিন্তা ভাবনা থেকেই ওরা এই স্টেপটা নিয়ে ফেলে। সে যাই হোক, 2008 সালের ডিসেম্বর মাসে শবনম জন্ম দেয় এক পুত্র সন্তানে। হ্যাঁ, সে জেলের মধ্যেই জন্ম দেয় সন্তানে, এবং সেই ছেলের নাম রাখা হয় তাজ। এগুলো 2 বছর তাদের ট্রায়াল কোর্টে কেস চলার পর শেষমেশ তাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়। কিন্তু তখন তাজের বয়স 1.5 বছর। তাই এলাহাবাদ কোর্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয় এবং বলা হয় দুজনেরই ফাঁসি হলে শিশুটির কি হবে। কিন্তু এই আরজি বা এই চ্যালেঞ্জের পরও ফাঁসি কিন্তু বহাল থাকে। কোর্ট থেকে বলা হয়, যে আদালত থেকে বলা হয়, যেই মহিলা এক 10 মাসের শিশুকে খুন করতে পারে, যার কোনো দোষই নেই, যার সাথে তার কোনো শত্রুতা নেই, তাহলে সেই মায়ের কাছে এই শিশু যদি মানুষ হয়, তাহলে সে কোনোদিনই সেই সঠিক শিক্ষাটুকু পাবে না। তারপর সুপ্রিম কোর্টেও কেসটা নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টেও কিছু বছর কেস চলার পরেও তারা ফাঁসি বহাল রাখারই রায় দেয়। তারপর দুজনের উকিল মিলিত হয়ে প্রণব বাবুর কাছে, মানে আমাদের
তৎক্ষণাৎ রাষ্ট্রপতি প্রণববাবুর কাছে মার্জ পিটিশন জমা করেন। কিন্তু অ্যাপিল করার পরে প্রণববাবু যখন পুরো ঘটনাটি জানেন, তারপরে তিনি সেই অ্যাপিলও খারিজ করে দেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় মথুরা জেলের 150 বছর পুরনো একটি ফাঁসি কাটে তাদেরকে ঝোলানো হবে। এমনকি জল্লাদকেও ঠিক করা হয়ে যায়। নির্ভয়া কাণ্ডে যে জল্লাদ পবন কুমার তাদের সেই দোষীদের ফাঁসি দিয়েছিল, সেই ফাঁসি দেবে। এদিকে শবনমের কলেজ ফ্রেন্ড উসমান সাইফি, যে প্রফেশনে একজন জার্নালিস্ট, এবং তার ওয়াইফ, তার কাছেই বড় হয়ে উঠছে তাজ। ইতিমধ্যেই তারা কিন্তু 16 বছর জেলের অন্ধকারে কাটিয়ে ফেলেছে। আস্তে আস্তে ছেলেও বড় হয়ে যাচ্ছে। আর যেহেতু শবনমের ছেলে শবনমের হয়ে আবেদন করছে এবং দোষী যেহেতু দুজনে, তাই সেই জায়গায় শবনম বাদে সালিমকেও কিন্তু ফাঁসির কাটে ঝোলাতে পারছে না। তো তোমরা কি বলো, এদের কি শেষমেশ ফাঁসি হবে, নাকি ফাঁসির থেকে শবনম বেঁচে যাবে শুধুমাত্র তার ছেলের জন্য? আদৌ কি শবনম রেমেডি ইউজ করতে পারবে? রেমেডির সাহায্যে সে কি বেঁচে যাবে? কিন্তু এদিকে কিন্তু ফাঁসির কাটও রেডি, জল্লাদও রেডি। শুধুমাত্র বলা যেতেই পারে কিন্তু তারা কিন্তু একমাত্র দিন গুনছে, যে তাদের হয়তো যে কোনো দিনই, মানে মথুরা জেল শুধুমাত্র অপেক্ষা করছে যে আইনি প্যাচ থেকে কোন দিন একটা পেপার তাদের হাতে এসে পৌঁছাক এবং তারা সাথে সাথে ফাঁসির কাটে দুজনকে ঝুলিয়ে দেবে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম না, যাদের বাড়ি থেকে সম্পর্ক মেনে নিচ্ছে না তারা মন দিয়ে শোনো, কিন্তু প্রেম কিন্তু কাউকে মারতে শেখায় না, ভালোবাসা কাউকে মারতে শেখায় না। দুটো মানুষ যখন দুজনকে ভালোবাসে, তারা যখন একটা সম্পর্কে জড়িত হয়, তাদের সাথে সাথে কিন্তু দুটো পরিবার মিলিত হয়, দুটো পরিবার এক ছাদের তলায় এসে দাঁড়ায়, দুটো পরিবারের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। তো এই ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু ভালোবাসার জন্য, নিজের ভালোবাসার জন্য বাকি ভালোবাসাগুলোকে ত্যাগ করা, বা নিজের প্রেমের জন্য বাকি সব সম্পর্কগুলোকে নষ্ট করা, বা কারোর প্রাণ নিয়ে নেওয়া, এটা কিন্তু কোনো দিনই ঠিক নয়। তাই প্রেমের সাথে, ভালোবাসার সাথে এই নৃশংসতাটাকে কোনোদিনও গড়িয়ে ফেলো না। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আজকের গল্পটা কেমন লাগলো, বা আজকের এই গল্প সম্পর্কে তোমরা কে কে জানতে না জানতে, বা এই সম্পর্কে তোমাদের মতামত কি, প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে, বা এই কেসটার সম্পর্কে তোমাদের মতামত কি, আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। অ্যান্ড ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।